গতকাল রাতটা মধ্যপ্রাচ্যের জন্য স্বাভাবিক কোনো রাত ছিল না। রাত নামার পর থেকে আজ 7ই আগস্ট সকাল পর্যন্ত সেখান থেকে পরপর তিনটে খবর এসেছে। এমন তিনটে খবর যার যে কোনো একটাই একটা গোটা দিনের সবচেয়ে বড় খবর হতে পারত। আর তার মধ্যে ইয়েমেন থেকে যে খবরটা এসেছে সেটা শুনে অনেকেই চমকে উঠেছেন, আমিও উঠেছি। হুতিরা বলছে তারা এমন একটা হামলা চালিয়েছে যাতে অন্তত ৪৫ জন সরকারি সেনা নিহত হয়েছেন। দর্শক বন্ধুরা, আজকের আলোচনায় থাকছে তিনটে বড় বিষয়। এক, ইয়েমেনে হুতিদের এখনো পর্যন্ত সবচেয়ে বড় হামলাগুলোর একটা। দুই, ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন একটা দাবি যেটা গোটা দুনিয়ার নজর টানছে। আর তিন, ইরানের ভিতরে মোসাদের নেটওয়ার্ক নিয়ে ইরানের চাঞ্চল্যকর ঘোষণা। এই তিনটে ঘটনায় ঠিক কি ঘটেছে, কে কি দাবি করছে, আর এর পিছনে আসলে কি চলছে, সেটাই আজ আমরা এখন একটু গুছিয়ে বোঝার চেষ্টা করব। তো চলুন সবচেয়ে বড় খবরটা দিয়েই শুরু করা যাক। দর্শক বন্ধুরা, ইয়েমেনের যে সরকারকে গোটা দুনিয়া স্বীকৃতি দেয়, সেই সরকারের বাহিনীর উপর হুতিরা গতকাল রাতে তাদের এখনো পর্যন্ত সবচেয়ে বড় হামলাগুলোর একটা চালিয়েছে। এখানে একটা কথা শুরুতেই পরিষ্কার করে বলে রাখি, এই সংখ্যাটা চূড়ান্ত নয়, কিন্তু এটা বাড়তেও পারে, কমতেও পারে। যুদ্ধক্ষেত্র থেকে আসা প্রথম দিকের হিসেব বদলাতে সময় লাগে না। এবার আসা যাক ঘটনাটা ঠিক কিভাবে ঘটল সেখানে। গতকাল 6ই আগস্ট রাতে আসা প্রতিবেদনগুলো অনুযায়ী হুতিরা ইয়েমেনের মারিব প্রদেশে থাকা সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনীর একাধিক সামরিক শিবিরে বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলায় কি কি ব্যবহার করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই সব ড্রোন। প্রতিবেদনে বলা হয়েছে এই হামলাগুলোতে কমপক্ষে ৪৫ জন সরকারি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। আর নিহতের সংখ্যা আরও বাড়ার যে আশঙ্কা, সেটাও এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, মানে বাড়তে পারে। আজ সকাল মোটামুটি 10টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলায় কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছেন। আর এই ঘটনাগুলো মূলত ঘটেছে মারিব প্রদেশে। হুতিরা নিজেরাই এই অভিযানের ঘোষণা দিয়েছে। তারা বলছে এটা ছিল একটা বিস্তৃত এবং বড় মাপের সামরিক অভিযান। কিন্তু কিভাবে চালানো হয়েছে সেই অভিযান? তাদের বক্তব্য অনুযায়ী এই হামলায় প্রায় 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর তার পাশাপাশি বললাম তো, বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে আলাদা আলাদা সামরিক ঠিকানাকে নিশানা করা হয়েছে। আর এখানেই কিন্তু বিষয়টা শেষ হচ্ছে না। কিছু প্রতিবেদনে দর্শক বন্ধুরা আরও একটা দাবি করা হয়েছে। আর এই দাবিটাই আমার মনে হয় সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। দাবিটা হলো, এই হামলাগুলোতে সৌদি আরবের সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাও নিহত বা আহত হয়েছেন। তবে এই জায়গাটায় আমাদের একটু সতর্ক থাকা দরকার, কারণ এই দাবির কোনো সরকারি নিশ্চয়তা অন্ততপক্ষে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই এটাকে এখনই প্রতিষ্ঠিত সত্য হিসাবে ধরে নেওয়া ঠিক হবে না। কিন্তু বাকি যে অংশটা, অর্থাৎ কয়েক ডজন সেনার মৃত্যু, সেটা নিশ্চিত বলেই জানানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনার গুরুত্বটা ঠিক কোথায়? দেখুন, এটা বুঝতে হলে ইয়েমেনের বাস্তব ছবিটা একবার মনে করিয়ে দেওয়া দরকার। কারণ এটা না বুঝলে এই হামলার যে আসল ওজন, সেই ওজনটাই বোঝা যাবে না। ইয়েমেনে এই মুহূর্তে কার্যত দুটো সরকার চলছে। একটা হলো হুতিদের, আর অন্যটা হলো গোটা দুনিয়ার স্বীকৃত সরকার, যার পিছনে দাঁড়িয়ে আছে প্রধানত সৌদি আরব। আর সৌদি আরব সেখানে নতুন করে এই আজকেই আসেনি, তারা দশকের পর দশক ধরে সেখানে সক্রিয় আছে। অর্থাৎ যাদের উপর এই হামলা হয়েছে তারা কোনো সাধারণ গোষ্ঠী নয়, তারা সেই বাহিনী যাকে আন্তর্জাতিকভাবে ইয়েমেনের বৈধ সেনাবাহিনী বলে মানা হয়। ঠিক এই কারণেই আজকের এই হামলাটাকে শুধু ইয়েমেনি বাহিনীর ক্ষতি হিসাবে দেখা হচ্ছে না, এটাকে সৌদি আরবের জন্যও একটা বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। আর এখানেই আরেকটা বিষয় একটু আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার। একটু পিছনে ফিরে তাকান। গত 24 ঘন্টার মধ্যেই কিন্তু হুতিরা দাবি করেছিল তারা সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এই নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন গতকাল আমি আপনাদের দেখিয়েছি, মনে আছে তো? আর আজ যেটা এলো, মাটিতে ইয়েমেনের ভিতরেই একটা বড় হামলা যে হয়েছে সেই খবর নিশ্চিত। এখন তাহলে এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে কিন্তু একটা ছবি স্পষ্ট হতে শুরু করছে। হুতিরা যে লড়াইটা সৌদি আরবের বিরুদ্ধে অবরোধ দিয়ে শুরু করেছিল, এখন মনে হচ্ছে সেই লড়াইটাই ইয়েমেনের ভিতরেও নতুন করে মাটিতে জ্বলে উঠছে।
আর সেই কারণেই বলা হচ্ছে ইয়েমেনের যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি একটা বিপজ্জনক পর্যায়ে ঢুকে পড়ছে বা পড়েছে। এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরে। এই খবরটা অস্ত্র নিয়ে, প্রযুক্তি নিয়ে, আর একটা বড় দাবি নিয়ে। ইরান হয়তো তাদের নিজস্ব সামরিক প্রযুক্তিতে বড় কিছু করে ফেলেছে। অন্তত ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর কথা শুনলে সেই ইঙ্গিতই মেলে। তিনি এমন একটা দাবি করেছেন আজ, যেটা গোটা দুনিয়ার মনোযোগ নিজের দিকে টেনে নিচ্ছে। তার বক্তব্য হলো, ইরানের নিজেদের তৈরি সামরিক প্রযুক্তি দুনিয়ার যে কোনো সামরিক প্রযুক্তির চেয়ে ভালো এবং গোটা মধ্যপ্রাচ্যে সবার চেয়ে এগিয়ে। গতকাল 6ই আগস্ট রাতে ইরানি সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে রেজা এই কথাগুলো বলেছেন। তার বক্তব্য অনুযায়ী ইরানের দেশীয় সামরিক প্রযুক্তি এই অঞ্চলে থাকা প্রতিটি ব্যবস্থার চেয়ে উন্নত, আর বাইরে থেকে কিনে আনা অস্ত্র তার সঙ্গে পাল্লা দিতে পারবে না। দর্শক বন্ধুরা, এই কথার ভিতরে একটা বার্তা লুকিয়ে আছে কিন্তু। তিনি কার্যত বলছেন, যারা টাকা দিয়ে বাইরে থেকে অস্ত্র কিনছে তারা ইরানের সমকক্ষ নয়। তিনি আরও বলেছেন, ইরানি সেনাবাহিনী যে কোনো ধরনের হামলার জবাব দিতে এখন আরও বেশি প্রস্তুত, কারণ প্রয়োজনীয় অস্ত্রের বেশিরভাগটাই এখন ইরান নিজেই তৈরি করছে। ইরানের দাবি হলো, তাদের অস্ত্র ক্রমাগত আরও উন্নত হচ্ছে। বেশ কিছু বিশেষ ধরনের অস্ত্র ইতিমধ্যেই ইরানি সেনাবাহিনী এবং আইআরজিসির হাতে পৌঁছে গেছে। আর তাদের কথা অনুযায়ী আগামী দিনে দুনিয়া এমন অস্ত্রও দেখবে যা দেখে মানুষ শুধু চমকে যাবে না, রীতিমতো মাথায় হাত দিয়ে বসে পড়বে। তাদের বক্তব্য। এখন এখানে একটা সাধারণ কথা মনে রাখা দরকার, যখন কোনো দেশের ভিতর থেকে বারবার অস্ত্রের কথা আসতে থাকে, প্রযুক্তির কথা আসতে থাকে, সবসময় সতর্ক থাকার কথা আসতে থাকে, তখন বুঝতে হয় পরিস্থিতি শান্ত নেই। তবে এই বক্তব্যের সময়টা আরও গুরুত্বপূর্ণ, কারণ এই বিবৃতি এসেছে ঠিক এমন এক সময়ে যার মাত্র একদিন আগে প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের সময় আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের যে মজুদ সেটা ভয়ানকভাবে কমে গেছে। তাহলে দর্শক বন্ধুরা, ছবিটা কি দাঁড়াচ্ছে বলুন তো? একদিকে আমেরিকার অস্ত্র ভাণ্ডার কমে যাওয়ার খবর, যেটা দিচ্ছে খোদ আমেরিকান সংবাদ মাধ্যমে, আর অন্যদিকে ইরান বলছে তাদের সামরিক প্রযুক্তি আগের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে এগোচ্ছে, আর সেটা ছাপছে ইরানি সংবাদ মাধ্যম। এখানে বিষয়টা বুঝতে হবে, দুটোই দাবি, দুটোই নিজের নিজের দেশের সংবাদ মাধ্যম থেকে আসা দাবি। এবার আসা যাক আজকের তৃতীয় খবরে, আর এই খবরটা গুপ্তচর বৃত্তির দুনিয়ার। ইরান দাবি করছে তারা মোসাদের একটা গোটা নেটওয়ার্কের ঘাড়ে চেপে বসেছে, একসঙ্গে 21 জনকে তুলে এনেছে, আর এখন তাদের কাছ থেকে মোসাদের গোটা নেটওয়ার্ক আর পরিকল্পনার কথা এক এক করে বের করা হচ্ছে। মোসাদের এই নেটওয়ার্কের উপর অভিযানের খবর এসছে দর্শক বন্ধুরা গতকাল 6ই আগস্ট, আর এই খবর দিয়েছে ইরানি সংবাদ মাধ্যম নিজেই। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, কেরমান প্রদেশে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের গোপন সংস্থা মোসাদের হয়ে টাকার বিনিময়ে ইরানের ভিতরে কাজ করছিলেন। আর তাদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল ইরানের সামরিক এবং যে আকাশ প্রতিরক্ষা আছে সেই ঘাঁটির তথ্য সংগ্রহ করা। এই জায়গাটা একটু ভেবে দেখুন, আকাশ প্রতিরক্ষা ঘাঁটির তথ্য মানে হলো কোথায় কোন প্রতিরক্ষা ব্যবস্থা বসানো আছে সেই খবর জোগাড় করে দেওয়া। যুদ্ধের সময় ঠিক এই তথ্যটাই কিন্তু সবচেয়ে দামি হয়ে ওঠে। ইরানের বক্তব্য অনুযায়ী এই একই অভিযানের সময় একটি সশস্ত্র দলের 4 জনকেও ধরা হয়েছে। পাশাপাশি ক্ষমতা দখলের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আরও 5 জনকে আলাদাভাবে গ্রেপ্তার করা হয়েছে। ইরানে ক্ষমতা উল্টে দেওয়া ষড়যন্ত্র নতুন কিছু নয়, এটা আগেও হয়েছে, ভবিষ্যতেও যে হবে না তেমন নিশ্চয়তা নেই। ইরানি প্রশাসন আরও বলছে, ধৃতদের কাছ থেকে বেশ কিছু সামরিক মানের অস্ত্রও উদ্ধার করা হয়েছে এবং সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য আদালতে হাজির করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ঘটনায় ইসরায়েল কি বলছে? দেখুন, এখনো পর্যন্ত এই 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 দাবিগুলোর ব্যাপারে ইসরায়েলের তরফ থেকে কোনো সরকারি বিবৃতি সামনে আসেনি। আর সত্যি বলতে এই যে আসেনি, এই না আসাটাই স্বাভাবিক, কারণ গুপ্তচর বৃত্তির দুনিয়ায় নিয়মটাই এমন। কেউ ধরা পড়ে গেলে সরকারগুলো তার সঙ্গে নিজেদের যে সম্পর্ক সেটা অস্বীকার করে, এমনকি তাকে চেনে বলেও মানতে রাজি হয় না। তার মানে
ইসরায়েলের নিরাপত্তা থেকে আপনি এটাও প্রমাণ করতে পারবেন না যে ঘটনাটা ঘটেছে, আবার এটাও প্রমাণ করতে পারবেন না যে ঘটনাটা ঘটেনি। তাই এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এই তিনটে খবরকে একসঙ্গে রাখলে তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথম ঘটনাটা তো বলছে যে ইয়েমেনের যুদ্ধ সমুদ্র থেকে আবার স্থলে ফিরে এসেছে। দ্বিতীয় ঘটনাটা বলছে ইরান নিজের অস্ত্র তৈরির ক্ষমতা নিয়ে এখন প্রকাশ্যে আত্মবিশ্বাস দেখাচ্ছে, ঠিক সেই সময় যখন আমেরিকার মজুদ কমে যাওয়ার খবর একে একে বেরোচ্ছে। আর তৃতীয় ঘটনাটা বলছে ইরান নিজের ভিতরের যে নিরাপত্তা সেটা নিয়েও কঠোর হচ্ছে, কারণ যারা ভিতর থেকে তথ্য পাচার করতে পারে তাদের ধরাটাও যুদ্ধেরই একটা অংশ। তিনটে আলাদা খবর, কিন্তু ভেবে দেখুন তিনটেরই কেন্দ্রে সেই একই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের ক্ষেত্রে দুটো সম্ভাবনা। এক, তাদের অস্ত্র নিয়ে করা দাবি যদি সত্য হয় তাহলে এই অঞ্চলের শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে হবে। দুই, এটা যদি মনোবল বাড়ানোর বার্তাও হয় তাহলেও সেই বার্তা ঠিক কাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সেটা কম গুরুত্বপূর্ণ নয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।